Hello and welcome everyone. I am Orithro Brahmo and today I am going to discuss about the basic overview of Unix or Linux operating system. Mainly, it is an introductory class in which we are going to learn about the architecture of the Unix or Linux operating system, its utilities, and the other different parts of this system. So, let's start. What is Linux? Mainly, Linux হচ্ছে একটা পপুলার অপারেটিং সিস্টেম। এটা পপুলার বিকজ অফ ইটস ওপেন সোর্স। লিনাক্স ওপেন সোর্স এবং ইজিলি অ্যাভেইলেবল। যেহেতু ওপেন সোর্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এছাড়াও এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা মিনিমাল হার্ডওয়্যার রিসোর্সকে ইউজ করে সিস্টেমে ফিট করে এবং সিস্টেমে পারফর্ম করতে পারে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো পপুলার। একটু ইউনিক্স অপারেটিং সিস্টেমের ইভলিউশনটা দেখে নেওয়া যাক। 1969 সালে a team of developers AT&T Bell ল্যাবরেটরিজে একটা প্রজেক্ট করছিল, যেখানে তারা একটা কমন সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছিল এবং সেই সফটওয়্যারটারই নাম দেওয়া হয় ইউনিক্স। দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কমপ্লিটলি লেখা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে rather than assembly language programming. C programming language দিয়ে এই কারণেই লেখা হয় কারণ C programming language recyclable। শুধু তাই না, এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা সিম্পল এবং ইজি টু ইউজ অ্যান্ড ভেরি এলিগেন্ট। এছাড়া এর পপুলারিটি পাওয়ার এত কারণ হচ্ছে, আমি এর আগেও বললাম যে পুরোটাই ওপেন সোর্স এবং ফ্রি অফ কস্ট। ইনিশিয়ালি ইউনিক্স অপারেটিং সিস্টেম যখন ডেভেলপ করা হয়েছিল, মেইনলি গভর্নমেন্ট ইউনিভার্সিটি অথবা কোনো লার্জ ফিনান্সিয়াল অর্গানাইজেশনসে এই অপারেটিং সিস্টেমটা ইউজ হতো। লিনাক্সের ইভলিউশন একটু দেখে নেওয়া যাক। 1991 সালে লিনাক্স টরভ্যালডস এই লিনাক্স সিস্টেমটা প্রথম ডেভেলপ করে। যখন লিনাক্স টরভ্যালডস এই সিস্টেমটা ডেভেলপ করে তখন সে ইউনিভার্সিটি অফ হেলসিনকির একজন স্টুডেন্ট ছিল। এইটা মিনিক্স সিস্টেমের অল্টারনেটিভ হিসেবে ডিজাইন করা হয় এবং সে চাওয়া হয়েছিল যে এই সিস্টেমটার নাম দেওয়া হোক ফ্রিক্স, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য লিনাক্স টরভ্যালডস এই সিস্টেমটার পরবর্তীকালে নামকরণ করা হয় লিনাক্স। Linux or Unix is so popular because of its unique architecture. এই সিস্টেমটা ফ্রি ফ্রম ভাইরাস অ্যাটাক, কোন রকম ভাইরাস অ্যাটাক এখানে হয় না এবং তার জন্য কমপ্লিটলি রেসপন্সিবল এর আর্কিটেকচারটা একটা ডায়াগ্রাম আমরা দেখিয়েছি। মেইনলি এটা একটা 3 লেয়ার্ড আর্কিটেকচার। এর 3টে পার্ট রয়েছে, কার্নেল, শেল এবং একদম বাইরের লেয়ারে রয়েছে অ্যাপ্লিকেশনস, বা যেখানে এন্ড ইউজার্সরা বসে তাদের ইউটিলিটিস প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করে। সো এই লেয়ার্ড আর্কিটেকচার হওয়ার সুবিধে হচ্ছে এইটা ফ্রি ফ্রম অল ভাইরাসেস। আমরা ডায়াগ্রামটা থেকেই দেখতে পাচ্ছি যে এন্ড ইউজারের হার্ডওয়্যার বা কার্নেলের ডাইরেক্ট কোনো অ্যাক্সেস নেই। এন্ড ইউজারদের হার্ডওয়্যার বা কার্নেলের ডাইরেক্ট কোনো অ্যাক্সেস নেই এবং এন্ড ইউজাররা যদি কার্নেলকে অ্যাক্সেস করতে চায়, দ্যাট ক্যান বি ডান বাই অনলি ইউজিং শেল। শেল অ্যাক্টস অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য এন্ড ইউজার অ্যান্ড দ্য কার্নেল। কার্নেল কি জিনিস? কার্নেল ইজ দ্য সেন্ট্রাল মডিউল অফ দ্য সিস্টেম। মেইনলি কার্নেলকে বলা হয় হার্ট অফ দ্য সিস্টেম বিকজ কার্নেল পারফর্মস অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য এন্টায়ার সিস্টেমে। সিস্টেমের যা যা যাবতীয় অ্যাক্টিভিটি সবটাই কার্নেল কন্ট্রোল করে, সেই জন্য এই সিস্টেমের হার্ট কার্নেলকে বলা হয়। শেল কি জিনিস? শেল ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ ইন্টারফেস। বেসিক্যালি শেল এন্ড ইউজার এবং কার্নেলের মধ্যে ব্রিজ আপ করে এবং এন্ড ইউজারের কমান্ড গুলো উইথ দ্য হেল্প অফ দ্য কার্নেল এটা এক্সিকিউট করে, সেই জন্য কার্নেলকে বলা হয় কমান্ড ইন্টারপ্রিটার। শেল কি জিনিস? Shell is basically known as the command interpreter which interprets the command given by the user.
শেলের ফাংশনালিটি গুলো আমরা দেখিয়েছি। বেসিক্যালি শেল প্রোগ্রাম এক্সিকিউশন করে, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। The other tasks of the shells are environment control, IO redirection, variable and file substitution, scripting, pipeline hookup, etc. শেলের প্রধান কাজ হচ্ছে এন্ড ইউজারের সাথে কার্নেলের ব্রিজ আপ করা, অর্থাৎ এন্ড ইউজারের সাথে কার্নেলের একটা কমিউনিকেশন করা এবং এন্ড ইউজার যা কমান্ড গুলো দিচ্ছে সেই কমান্ড গুলোকে ইন্টারপ্রিট করা এবং এক্সিকিউট করা। শেলকে কমান্ড ইন্টারপ্রিটার কেন বলে? এক্ষুনি বলা হলো, শেলকে কমান্ড ইন্টারপ্রিটার এই কারণেই বলা হয় যে এন্ড ইউজার যারা রয়েছে তারা তাদের কমান্ড গুলো উইথ দ্য হেল্প অফ দ্য শেল এক্সিকিউট করে। শেল এন্ড ইউজারের কমান্ড গুলো নেয়, সেই কমান্ড গুলোকে ইন্টারপ্রিট করে এবং ইন্টারপ্রিট করার পরে কমান্ড গুলোকে এক্সিকিউট করে। এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে ইন্টারপ্রিটার লুপ। সেখানে ও কি করে, রিড কমান্ড, দেন the shell interprets the command, then execute the command, and then display the prompt. And the same tasks are done repeatedly within a loop. So this is the interpreter loop. Now let's go to the next part of the discussion, and that is the different types of shell. Basically, these are the different types of available shell. The first one is the Bourne shell. See that in the Bourne shell, the general command path is /bin/sh and /sbin and /sh, and the default prompt of the non-root users are $, and the default prompt of the root user is hash. The another kind of shell is known as the C shell. In C shell, the default path is /bin/csh, and the prompt of non-root user is %, and the prompt for the root user is hash. The another kind of shell is known as the Korn shell that was developed by David Korn at AT&T Bell Laboratories. In Korn shell, the default path is /bin/ksh, and the prompt for the root user is hash, and the prompt for the non-root user is $. And the next shell is the GNU Born Again shell. In GNU Born Again shell, the default command path is /bin/bash, and the prompt for the non-root users are bash-x.xx $, and the path for the root users are bash-x.xx hash. And here we have make the summary about the different types of shell along with their path, default prompt for non-root user, as well as the default prompt for root user. Okay. What is kernel? We have already known that the kernel is the heart of the system. সিস্টেমের যাবতীয় যা যা অ্যাক্টিভিটি সবটাই কার্নেল পারফর্ম করে। তার মধ্যে কার্নেল যে যে টাস্কগুলো পারফর্ম করে তার মধ্যে রয়েছে টাস্ক ম্যানেজমেন্ট, ডিভাইস আইও ম্যানেজমেন্ট, ইন্টারাপ্ট অ্যান্ড ইভেন্ট হ্যান্ডলিং, মেমোরি ম্যানেজমেন্ট, সিঙ্ক্রোনাইজেশন, টাইমার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এটসেট্রা। Basically, systemer detailed overview and complete functionality is held by the kernel. কোন কমান্ড কি এক্সিকিউট করবে, কোন কমান্ডের কি টাস্ক, এই সমস্ত কিছু কার্নেলের কাছে লেখা আছে। And those operations are performed by the kernel. কার্নেলের বেসিক ফাংশনালিটি গুলো একটু দেখে নেওয়া যাক। কার্নেলের বেসিক ফাংশনালিটি গুলোর মধ্যে রয়েছে ফাইল ম্যানেজমেন্ট, ইন্টার প্রসেস কমিউনিকেশন অর নোন অ্যাজ আইপিসি,
IO or device management, virtual memory management, primitive thread process management, address space, network service, device drivers, interrupt handling, etc. Those are all the basic functions that are performed by the kernel. So, let's discuss about the different types of kernel. Basically, দু ধরনের kernel রয়েছে. The first one is the microkernel and the next one is the monolithic kernel. Microkernel user service and kernel service both are reside in the different address space. Both resides in the different address space. অর্থাৎ user service আর program service গুলো kernel service গুলো different address space এ belong করে. সেই জন্য কার্নেলের সাইজটা স্মলার হয়, কিন্তু যেহেতু ইউজার সার্ভিস আর কার্নেল সার্ভিস ডিফারেন্ট অ্যাড্রেস স্পেসে বিলং করে, তাই জন্য তাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য মেসেজ পাসিং করার দরকার হয়। অর্থাৎ উইথ দ্য হেল্প অফ দ্য মেসেজ পাসিং, এই যে ডিফারেন্ট সোর্সের মধ্যে ডিফারেন্ট অ্যাড্রেস স্পেসে থাকছে তাদের মধ্যে কমিউনিকেশনটা করা হয়। যেহেতু মেসেজ পাসিং এর মাধ্যমে কমিউনিকেশনটা করা হয়, তাই জন্য এই কমিউনিকেশনটা মাচ মোর স্লোয়ার। ওকে, the different examples of microkernel are QNX, Minix, Symbian, macOS X, L4 Linux, Integrity, K42, etc. Now comes to monolithic kernel. Monolithic kernel এর ক্ষেত্রে user service আর kernel service সেম অ্যাড্রেস স্পেসে থাকে। ইউজার সার্ভিস আর কার্নেল সার্ভিস সেম অ্যাড্রেস স্পেসে থাকে। সুতরাং কার্নেলের সাইজটা, মনোলিথিক কার্নেলের সাইজটা মাচ মোর লার্জার হয়, বিকজ ইউজার সার্ভিস আর কার্নেল সার্ভিস সেম অ্যাড্রেস স্পেসে বিলং করছে, ফলে স্বাভাবিকভাবেই কার্নেলের সাইজটা লার্জার হয়। শুধু তাই না, এইটা সার্ভিসটা মাচ মোর ফাস্টার, বিকজ দুটো ডিফারেন্ট সোর্স অ্যাড্রেস স্পেস থেকে আমাকে মেসেজ পাসিং এর মাধ্যমে কমিউনিকেশনটা করার দরকার হয় না, সেম অ্যাড্রেস স্পেসে থাকে, সেই জন্য কমিউনিকেশনটা মাচ মোর ফাস্টার। কিছু এক্সাম্পল দেখানো হয়েছে মনোলিথিক কার্নেলের: বিএসডি, লিনাক্স, সোলারিস, ডিওএস, ডস, ওপেন ভিএমএস, এটসেট্রা। Okay. So here are the difference between microkernel and monolithic kernel. During the discussion of the characteristics of both the kernel, I have already mentioned the difference. Also, I have mentioned their types of address space they use. তাও একবার এখানটায় ডিফারেন্স গুলো আলাদা করে লিস্ট আউট করা হয়েছে, একটু দেখে নেওয়া যাক। বেসিক ডিফারেন্সের মধ্যে বলা হচ্ছে যে মাইক্রো কার্নেলে সেপারেট অ্যাড্রেস স্পেস ইউজ হয়, কিন্তু মনোলিথিক কার্নেলের ক্ষেত্রে সেম অ্যাড্রেস স্পেস ইউজ হয়। যেহেতু মাইক্রো কার্নেলের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যাড্রেস স্পেসে ইউজার সার্ভিস আর কার্নেল সার্ভিস রাখা থাকে, সেই জন্য মাইক্রো কার্নেলের সাইজটা স্মলার। ঠিক তার উল্টো কারণে মনোলিথিক কার্নেলের সাইজটা লার্জার। মাইক্রো কার্নেলের ক্ষেত্রে ইউজার সার্ভিস আর কার্নেল সার্ভিস যেহেতু ডিফারেন্ট অ্যাড্রেস স্পেসে রাখা থাকে, তাই জন্য মাইক্রো কার্নেলের এক্সিকিউশনটা স্লোয়ার। কিন্তু মনোলিথিক কার্নেলে সেম অ্যাড্রেস স্পেসে ইউজার সার্ভিস আর কার্নেল সার্ভিস রাখা থাকে, সেই জন্য এইটার এক্সিকিউশন মাচ মোর ফাস্টার। ওকে, microkernel is easily extendable, whereas in monolithic kernel doing the extension is very much difficult. Security: if a service crashes in microkernel, it does not affect the working of microkernel. But in case of monolithic kernel, if a service crash, the whole system crashes in monolithic kernel. The whole system crashes in monolithic kernel. So these are the basic difference. Here the examples are also shown again. তো এইগুলো বেসিক ডিফারেন্স যেটা মাইক্রো কার্নেল আর মনোলিথিক কার্নেলকে সেপারেট করে। নাও let's discuss about
প্রোগ্রামিং অ্যান্ড স্ক্রিপ্টিং। হোয়াট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেইনলি লেখা হয় কোনো স্পেসিফিক টাস্ককে পারফর্ম করার জন্য। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক C++, জাভা এগুলো দিয়েও লেখা যায়, or low level language or machine level language like microprocessing language or assembly level language or low level language এগুলো ব্যবহার করেও লেখা যায়। জেনারেলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয়, ওটা একটা এন্টায়ার কোডটা ইজ কম্পাইলড বাই আ কম্পাইলার and then it generates the source code, then the source code gets executed. কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্পাইলার ব্যবহার হয় না, এখানে ব্যবহার হয় ইন্টারপ্রিটার, এবং ইন্টারপ্রিটার কমান্ড বাই কমান্ড এক্সিকিউশন করে। সো ইট ইজ ইজিয়ার টু ডিবাগ ইন কেস অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইফ দেয়ার অকার্স এনি এরর। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয়, এন্টায়ার কোডটা একবারে যেহেতু এক্সিকিউট হয়, তাই জন্য এটার এক্সিকিউশনটা অনেক বেশি ফাস্টার। কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেহেতু কমান্ড বাই কমান্ড এক্সিকিউশন হয়, তাই এক্সিকিউশনটা মাচ মোর স্লোয়ার উইথ রেসপেক্ট টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি কোনো এরার আসে, সেই এরারটা কমপ্লিট এক্সিকিউশনের পরে এট দ্য এন্ড অফ দ্য কমপ্লিট কম্পাইলেশনের পরে এট দ্য এন্ড অফ দ্য কম্পাইলেশন দ্য এরারস আর লিস্টেড। কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেহেতু কমান্ড বাই কমান্ড এক্সিকিউশন হয় উইথ দ্য হেল্প অফ দ্য ইন্টারপ্রিটার, প্রত্যেকটা কমান্ডের মধ্যে যদি কোনো এরার থাকে সেটা তখনই সেটা নোট ডাউন করা হয় এবং সেগুলোকে তখনই লিস্টিং করা হয়। ওকে, এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে C++, জাভা, VB, ফরট্রান এটসেট্রা। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে শেল, Python, Ruby, Perl, etc. And here we have also shown the difference between scripting language and programming language. Okay. Now let's come to the different type of user in Linux or Unix operating system. Basically তিন ধরনের ইউজার থাকে: অ্যাডমিনিস্ট্রেটর, গ্রুপ এন্ড আদার্স। অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা A দিয়ে ডিফাইন করি, গ্রুপকে আমরা G দিয়ে ডিফাইন করি, এন্ড আদার্সকে O দিয়ে ডিফাইন করা হয়। অ্যাডমিনিস্ট্রেটরকে সিস্টেমের রুট ইউজার বা সুপার ইউজার বলা হয়। অ্যাডমিনিস্ট্রেটরকে সিস্টেমের রুট ইউজার বা সুপার ইউজার বলা হয়। কেন সুপার ইউজার বলা হয়? কারণ সিস্টেমের যাবতীয় যা ফাংশনালিটি দ্যাট ইজ ডান বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, সিস্টেম ইনস্টলেশন, কনফিগারেশন, ম্যানেজিং দ্য সিস্টেম, রানিং দ্য সার্ভার্স, সব অপারেশন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর করে। এবং কোন কমান্ডটা কখন এক্সিকিউট করবে দ্যাট ইজ অলসো ডিফাইন্ড বাই দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সমস্ত রকমের এক্সিকিউশন পারমিশন রয়েছে, কোনো রেস্ট্রিকশন নেই। সেই জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে সুপার ইউজার বলা হয়। গ্রুপ ইজ আ কালেকশন অফ পিপল, যেখানে কোনো পার্টিকুলার ফাইল সেই গ্রুপের মধ্যে শেয়ার হয়, পার্টিকুলার ফাইল অর কোন এনি কাইন্ড অফ রিসোর্স দ্যাট ইজ শেয়ার্ড বিটুইন দিস গ্রুপ। বেসিক্যালি ধরা যাক কোনো একটা প্রজেক্ট চলছে এবং সেই প্রজেক্টে 3 জন বা 4 জন বা 5 জন বা 10 জন এমপ্লয়ি কাজ করছে। সো সেই 5 জন বা 10 জন এমপ্লয়িকে নিয়ে একটা গ্রুপ তৈরি হবে এবং সেই প্রজেক্ট রিলেটেড কম্পোনেন্ট গুলো বা সেই প্রজেক্ট রিলেটেড রিসোর্সেস বা ফাইলগুলো সেই গ্রুপের মধ্যে শেয়ার হবে। সো দিস ইজ দ্য functionality of the group, and the others are the end users, যারা টার্মিনালে বসে কাজ করে। others are the end users, যারা টার্মিনালে বসে কাজ করে এবং তাদের কাছে একটা লিমিটেড সিস্টেমের ইউজেস রেস্ট্রিকশন দেওয়া হয় এবং তাদের কাছে একটা লিমিটেড সিস্টেমের ইউজিং রেস্ট্রিকশন দেওয়া হয়, মানে তারা সিস্টেমের সমস্ত পারমিশন তাদের কাছে অ্যাক্সেসেবল হয় না। একটা লিমিটেড অ্যাক্সেস যেটা রেস্ট্রিক্টেড, এবং আমি যেটুকু তাদের দিতে চাই শুধুমাত্র সেইটুকুই তাদের দেই, বাড়তি তাদের কিছু দেওয়া হয় না বা বাড়তি কোনো অ্যাক্সেস তাদের দেওয়া হয় না। ওকে, so let's move to the next slide. Here are the different permissions. ওই অ্যাক্সেস পাওয়ারের কথা বলছিলাম। বেসিক্যালি 3 ধরনের অ্যাক্সেস পারমিশন দেওয়া হয়। দ্য ফার্স্ট ওয়ান ইজ রিড পারমিশন, দ্যাট ইজ কোনো ফাইলকে আমি রিড করার পারমিশন দিচ্ছি। দ্য নেক্সট ওয়ান ইজ রাইট পারমিশন,
কোনো ফাইলে আমি ঢুকে কোনো কন্টেন্ট এডিট বা কন্টেন্ট নতুন করে কিছু অ্যাড করা, এই রাইটিং অপারেশন গুলো করতে পারছি। অ্যান্ড এক্সিকিউট পারমিশন ডিনোটেড বাই এক্স, সেইটা মানে হচ্ছে ফাইলগুলোকে এক্সিকিউট করার পারমিশন দেওয়া হচ্ছে। এইখানটায় জেনারেলি রিড রাইট এক্সিকিউট এই পারমিশন গুলো বাইনারি ফর্মে দেখানো হয়। কোনো ফাইলের এগেনস্টে যদি রিড পারমিশন 0 থাকে তার মানে ফাইলটার রিডিং পারমিশন নেই। কোনো ফাইলের এগেনস্টে যদি রিড পারমিশন 1 থাকে তার মানে সেই ফাইলটার করেসপন্ডিং রিড পারমিশন রয়েছে। অর্থাৎ কোনো ফাইলের এগেনস্টে যদি বাইনারি ভ্যালু 0 থাকে তাহলে সেই ফাইলের করেসপন্ডিং অপারেশনটা, যে অপারেশনটা আমি পারফর্ম করতে চাইছি সেই পারমিশনটা নেই। আর যদি বাইনারি ভ্যালু 1 থাকে তার মানে করেসপন্ডিং যে অপারেশনটা আমি পারফর্ম করতে চাইছি সেই পারমিশনটা অ্যাভেলেবেল রয়েছে। যেমন কোনো ফাইলের এগেনস্টে যদি পারমিশন 000 থাকে তার মানে সেই ফাইলটায় কোনো পারমিশন নেই, নাইদার রিড পারমিশন নর রাইট পারমিশন নর এক্সিকিউট পারমিশন। রিড রাইট এক্সিকিউট কোনো পারমিশনই সেইখানে দেওয়া নেই। ওকে, এইবার নেক্সট কম্বিনেশনটা কি আছে, 001, অর্থাৎ এক্সিকিউটের এগেনস্টে 1 দেওয়া রয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে অনলি এক্সিকিউশন পারমিশন ফাইলটা দেওয়া আছে, বাট নো রিড রাইট পারমিশন। দ্য নেক্সট ওয়ান ইজ 010, অর্থাৎ রাইটের এগেনস্টে ভ্যালুটা 1 রয়েছে, তার মানে সেই ফাইলটা শুধুমাত্র রাইট পারমিশন দেওয়া রয়েছে, রিড বা এক্সিকিউট পারমিশন দেওয়া নেই। এইভাবে এই টেবিলটা তৈরি করা হয়েছে। দেখো এইখানে 3টে ভ্যালুই 1 দেওয়া রয়েছে, মানে এই ফাইলটার এগেনস্টে রিড রাইট এক্সিকিউট সব পারমিশন গুলোই দেওয়া রয়েছে, অর্থাৎ অল দ্য পারমিশন হিয়ার আর এনেবলড। ওকে, সো নেক্সট মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এইখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ এবং আদার্স এজিও, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, সেই ডিফারেন্ট টাইপস অফ ইউজার এবং তাদের প্রত্যেকের এগেনস্টে রিড রাইট পারমিশন দেখানো হয়েছে এবং তার করেসপন্ডিং কোনো ফাইলের কি মোড হতে পারে সেইটা দেখানো হয়েছে। একটু দেখে নেওয়া যাক। দেখো এইটার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে কোনো ফাইলের পারমিশন দেওয়া রয়েছে 000, তার মানে তার করেসপন্ডিং এই ফাইলের এই মোডের স্টার্টিং 0টা 000 বাইনারির ইকুইভ্যালেন্ট ভ্যালু কি 0, সেই জন্য এই ভ্যালুটা দেখানো হয়েছে 0। নেক্সট ভ্যালু কি আছে, গ্রুপের ক্ষেত্রেও রিড রাইট এক্সিকিউটের কনজিকিউটিভ ভ্যালুগুলো রয়েছে 000, অর্থাৎ সেইটা ডিফাইন করছে সেকেন্ড 0টাকে। সিমিলারলি আদার্স এর করেসপন্ডিং ভ্যালুগুলো কি দেওয়া রয়েছে 000, সেই জন্য সেইটা ডিফাইন করছে থার্ড 0টাকে। এইভাবে এই টেবিলটা তৈরি করা হয়েছে। যে কোনো আরবিটারি ভ্যালু নিয়ে আমি যদি দেখি, ফর এক্সাম্পল এই ভ্যালুটা দেখো, এই 165 মোডটা আমরা কি করে পেলাম সেইটা আরেকবার ডিসকাস করে নিই, সেটা একবার ডিসকাস করা যাক। এইখানটায় অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে পারমিশনটা কি রয়েছে 001, অর্থাৎ 001 এই পুরোটার এগেনস্টে বাইনারি ভ্যালু কি 1, তাহলে তারপরে ভ্যালুটা কি আছে 110, এই পুরোটার এগেনস্টে বাইনারি ভ্যালু আমি কি পাচ্ছি 6, এন্ড দ্য লাস্ট ভ্যালু ইজ 101, এইটার এগেনস্টে আমি বাইনারি ভ্যালু কি পাচ্ছি 5, তার মানে সেই জন্য এই ফাইলটার মোড হচ্ছে 165। এই কম্বিনেশনটা দেখো, এই ক্ষেত্রে ভ্যালুগুলো কি আছে 111, অর্থাৎ 3টে 1 মানে বাইনারিতে সেটা করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 7, সেটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 7। সেটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 7। তারপরে ভ্যালুটা কি রয়েছে, গ্রুপস এর ক্ষেত্রে 111, সেইটারও করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 7। আর আদার্স এর ক্ষেত্রে পারমিশনের স্পেসিফিকেশনটা কি রয়েছে 110, দ্যাট ইজ 6, সেই জন্য এই ফাইলটার মোড হচ্ছে 776। ঠিক আছে, ওকে, সো নেক্সট মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। Advantages of the system. First of all, it is open source, এবং যেহেতু ওপেন সোর্স সেই জন্য পুরো সিস্টেমটা ফ্রি অফ কস্ট অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল। যেহেতু সিস্টেমটা পুরোটাই ওপেন সোর্স সেই জন্য এনি কাইন্ড অফ কন্টেন্ট ডিস্ট্রিবিউশন ইজ ভেরি মাচ ইজি অ্যান্ড দেয়ার ইজ আ ফ্রিডম বিটুইন দ্য
there is a freedom of distributing the content between the users. The most important advantage is security. এই সিস্টেমটা অনেক বেশি সিকিউর because of its architecture. এইখানটায় আমরা দেখতে পেলাম যে যেহেতু এন্ড ইউজারের সাথে কার্নেলের ডাইরেক্ট কোনো অ্যাক্সেস নেই এবং এন্ড ইউজারের সাথে কার্নেলের অ্যাক্সেসটা হতে পারে শুধুমাত্র উইথ দ্য হেল্প অফ দ্য শেল, সেই জন্য এই সিস্টেমটা ফ্রি ফ্রম ভাইরাসেস এবং দ্যাট ইজ ওয়াই নো অ্যান্টিভাইরাস সফটওয়্যার অর ফায়ারওয়াল ইজ রিকোয়ার্ড। ম্যাক্সিমাম এন্ড ইউজাররা বসে কাজ কোথায় করতে পারে? কার্নেলের তার কোনো অ্যাক্সেস নেই, ম্যাক্সিমাম এন্ড ইউজাররা বসে কাজ করতে পারে শেলে। তো এন্ড ইউজাররা বসে শেল কাজ করছে এবং কোনোভাবে যদি কোনো ভাইরাস অ্যাটাক হয় বা কোনোভাবে যদি কোনো করাপ্ট হয়, the entire shell will get corrupted. কিন্তু তার প্রভাব কিন্তু কার্নেলে পড়বে না। গোটা শেলটা যদি করাপ্টেড হয়ে যায়, it is possible to uninstall the shell and install a new shell or adapt a new shell. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর চাইলে করাপ্টেড শেলটাকে ইজিলি ডিসকার্ড করে একটা নতুন শেল অ্যাডাপ্ট করতেই পারে। ফলে ভাইরাস অ্যাটাকের আর কোনো চান্স থাকবে না, বা ভাইরাস অ্যাটাক হলেও সেই ভাইরাস অ্যাটাকটাকে আমরা রিমুভ করতে পারি। কিন্তু কার্নেলে সেই ভাইরাস অ্যাটাক বা কোনো রকম থ্রেটের প্রভাব কার্নেলের উপরে পড়বে না। ফলে দ্য এন্টায়ার সিস্টেম উইল রিমেইন সিকিউর অ্যান্ড হাইলি রিলায়েবল। সিস্টেমটা ইনস্টল হওয়ার জন্য এবং অ্যাক্সেস করার জন্য মিনিমাল হার্ডওয়্যার কনফিগারেশন দরকার এবং মিনিমাল রিসোর্স ইউজ করে সিস্টেমটা ইজিলি ইনস্টল হয়ে যেতে পারে। সেই জন্য সিস্টেমটা ভেরি মাচ কস্ট এফেক্টিভ, ফ্লেক্সিবল অ্যান্ড সিম্পল। মোরওভার ইট ইজ লেস ক্র্যাশ প্রোন। সিস্টেমের ক্র্যাশ হওয়ার চান্সেস খুবই কম এবং কোনো রকম ক্র্যাশ এলে দ্যাট ক্যান ইজিলি বি হ্যান্ডেল। দ্য সিস্টেম ক্যান perform multitasking along with multiple user. That is why the system is known as multi-user system. And the system is highly scalable and customizable. এবং আমি আগেই যে কথাটা বললাম, সিস্টেমটা ফ্রি ফ্রম ভাইরাসেস, অ্যান্ড যেহেতু ফ্রি ফ্রম ভাইরাসেস সেই জন্য আমাদের কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা কোনো ফায়ারওয়ালের প্রয়োজন হয় না। ওকে, অ্যাডভান্টেজ যেমন রয়েছে, সিস্টেমটার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কি কি ডিসঅ্যাডভান্টেজ? মেইনলি সিস্টেমটা ভেরি মাচ লেস ইউজার ফ্রেন্ডলি। কেন লেস ইউজার ফ্রেন্ডলি? বিকজ যখন এই সিস্টেমটা প্রথম ডিজাইন করা হয়েছিল, এইটা মেইনলি ছিল কমান্ড ইউজার ইন্টারফেস, অর্থাৎ এন্টায়ার টাস্কটা আমাকে পারফর্ম করতে হতো বাই ইউজিং কমান্ডস। সেই জন্য কমান্ড ইউজার ইন্টারফেস হওয়ার জন্য এখনকার সময় যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অ্যাডভান্টেজটা বা ফ্লেক্সিবিলিটিটা আমরা পাই, সেই অ্যাডভান্টেজ বা ফ্লেক্সিবিলিটিটা আমরা তখন পেতাম না। সেই জন্য এই সিস্টেমটাকে, লিনাক্স বা ইউনিক্স অপারেটিং সিস্টেমকে ইউজ করার জন্য ভেরি মাচ টেকনিক্যাল সাউন্ড পারসন হওয়ার দরকার হতো এবং টেকনিক্যাল ম্যাচিউরিটি দরকার হতো টু হ্যান্ডেল দ্য সিস্টেম অর টু ওয়ার্ক উইথ দ্য সিস্টেম। ওকে, শুধু তাই না, সিস্টেমের মেনটেনেন্স করা এবং সিস্টেমটাকে প্রপারলি ম্যানেজ করাও ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এছাড়া আমরা অ্যাক্সেস পারমিশন দেখলাম, লিমিটেড অ্যাক্সেস রিসোর্স থাকতো ডিফারেন্ট ইউজারের ক্ষেত্রে, অর্থাৎ ইউজার টু ইউজার সেই অ্যাক্সেস পারমিশনটা চেঞ্জ করে যেত। সেই জন্য সব ইউজারের ক্ষেত্রে সব ফাইল অ্যাক্সেসের পাওয়ার থাকতো না, সেই জন্য সিস্টেমটাকে অ্যাক্সেস করা বা প্রপারলি ফাইলগুলোকে ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে পড়তো। নেক্সট ইজ দ্যাট ইট ইজ ভেরি মাচ কার্নেল ডিপেন্ডেন্ট। আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি কার্নেলটা মধ্যে যাবতীয় ফাংশনালিটি গুলো রয়েছে, সুতরাং এই পুরো সিস্টেমটাই ভেরি মাচ কার্নেল ডিপেন্ডেন্ট এবং কোনোভাবে যদি কার্নেলটা করাপ্ট করে বা হ্যাম্পার করে বা কোনো কারণে কার্নেলটা যদি ক্র্যাশ করে, দ্য এন্টায়ার অপারেটিং সিস্টেম উইল গেট ক্র্যাশ ডাউন। ওকে, এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ গুলোর জন্য ডেনিস রিচি এই লিনাক্স বা মেইনলি ইউনিক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে বলতে গিয়ে এই কমেন্টটা করেছেন যে ইউনিক্স ইজ সিম্পল, ইট জাস্ট টেক আ জিনিয়াস টু আন্ডারস্ট্যান্ড ইটস সিম্পলিসিটি। Here are the difference between Linux and Unix. I request all of you to go through it. মেইনলি ইউনিক্সটা পুরনো এবং ইউনিক্সের পরবর্তীকালে লিনাক্সটা এসছে, সেটা আমরা ডিসকাশনেই দেখলাম। যে যখন ইভলিউশনটা দেখছিলাম, ইভলিউশন দেখতে গিয়েই দেখলাম যে ইউনিক্স ইজ
primitive, and after Unix, Linux has developed. Some of the examples of Linux are Ubuntu, Red Hat, Fedora, etc. And some of the examples of Unix is Sun, Solaris, HPUX, IBM, AIX, etc. Mainly ইউনিক্সটা ডেভেলপ করা হয়েছিল সার্ভার কম্পিউটারস, ওয়ার্কস্টেশনস অর মেইন ফ্রেম কম্পিউটার, যেখানে হিউজ পরিমাণ ডেটা এবং লার্জ অর্গানাইজেশন যেখানে অপারেশন পারফর্ম করে সেই ক্ষেত্রে। On the other hand, Linux is developed for small environment and suitable for students, small system developers or home users, etc. Okay. Here are the difference between Linux and Windows. The first and the important difference is that Linux is open source, but Windows operating system is not open source. As Linux is open source, that is why Linux is free of cost. কিন্তু Windows যেহেতু open source নয়, paid software, সেই জন্য এইটা free of cost নয়। উইন্ডোজ আমাদের যদি কিনতে হয় তার জন্য করেসপন্ডিং একটা অ্যামাউন্ট আমাকে পে করে কিনতে হয়, কিন্তু লিনাক্স ইজিলি অ্যাভেলেবল, ওপেন সোর্স অ্যান্ড ফ্রি অফ কস্ট। লিনাক্সের ক্ষেত্রে আমি যে ফাইল নেম গুলো দেবো বা যে কমেন্ট গুলো দেবো সেইগুলো কেস সেন্সিটিভ, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে ফাইল নেম বা কমেন্ট গুলো কেস ইনসেন্সিটিভ, মানে এখানে আপার কেস এবং লোয়ার কেস ক্যারেক্টার গুলোকে আলাদা করে ট্রিট করা হয় না উইন্ডোজের ক্ষেত্রে। Another important difference is that Linux is free from viruses, এবং যেহেতু Linux free from viruses সেই জন্য আমাকে কোনো আলাদা করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আর ফায়ারওয়াল দরকার হয় না। কিন্তু উইন্ডোজে সিকিউরিটি এনশিওর করার জন্য এবং ভাইরাস থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আমাদের আলাদা করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং ফায়ারওয়ালকে প্রপারলি কনফিগার করতে হয়। সেই জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইজ লেস সিকিউর দেন লিনাক্স, and on the other hand Linux is much more secure than Windows. So these are the references which comes very much helpful for me to develop this content. Okay, thank you all, hope you have enjoyed the lecture. Okay, thank you all once again. I am ending my lecture here, so thanks to all.